আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। সোরিয়াসিস ত্বকের একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত জটিলতা। WHO তথ্য অনুযায়ী সারা বিশ্বব্যাপী প্রায় ৭৯ মিলিয়ন ব্যক্তি সোরিয়াসিসে আক্রান্ত। তবে সঠিক সময়ে চিকিৎসা না করা কিংবা সচেতনতার অভাবে এই রোগটি এখন পর্যন্ত অবহেলিত হিসেবেই রয়ে গেছে। দর্শক, আজ আমরা কথা বলবো নারীদের সোরিয়াসিস নিয়ে। নারীরা কতটুকু আক্রান্তের ঝুঁকিতে রয়েছে এবং সেক্ষেত্রে একজন নারী কী করে নিজেকে সুরক্ষিত রাখতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার তৌহিদা নূর, সায়েন্টিফিক সেক্রেটারি, সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। সোরিয়াসিস নিয়ে আলোচনা করব। একটু শুরুতে জানা জরুরি, আসলে সোরিয়াসিস বলতে আমরা কি বুঝি, এটি কি ধরনের ব্যাধি? আচ্ছা, এটা সোরিয়াসিস এক ধরনের চর্মরোগ। এটা আপনি বলেছেন যে ক্রনিক একটা দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে সোরিয়াসিসটা দেখতে অনেকটা এক্সিমার মতো, কিন্তু এক্সিমা সাধারণত দেখা যায় যে কারণ সরিয়ে দিলে বা চিকিৎসা নিলে ভালো হয়ে যায়, কিন্তু সোরিয়াসিস হলো দীর্ঘমেয়াদী, এটা সারা জীবনই থাকবে। কিন্তু সে যদি নিয়মিত চিকিৎসা নেয় বা লাইফস্টাইল মেনটেন করে তাহলে দেখা যায় যে অনেকটাই সে সুরক্ষিত থাকবে বা ভালো থাকবে। তো এটা অনেকটা আমরা বলি যে ডায়াবেটিস যেমন একবার হলে বা হাইপারটেনশন হলে আমরা কন্ট্রোলে রাখতে বলি, এটাও কন্ট্রোলে রাখতে হবে। এবং এটা কন্ট্রোলে রাখা যে খুব আহামরি কঠিন তা নয়। একটু ত্বকের যত্ন বলতে আলাদা কিছু না, জাস্ট ময়শ্চারাইজার রেগুলার ইউজ করতে হবে। শরীরে তেল বা পেট্রোলিয়াম এগুলো রেগুলার ইউজ করতে হবে। তার মানে এটা একবার যদি হয় ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী, মানে এটা সারা জীবন কন্টিনিউ করতে থাকবে, কিন্তু নিয়ন্ত্রণে রাখাটা জরুরি। এবং আমরা তো আজ নারীদের সোরিয়াসিস নিয়ে কথা বলছি, তো নারীরা আসলে আক্রান্তের ঝুঁকিতে কতটুকু রয়েছে? গবেষণায় দেখা গিয়েছে যে নারী পুরুষ মোটামুটি একই পরিমাণে আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, আক্রান্তের হার মোটামুটি একই। একজন পুরুষের আক্রান্তের সম্ভাবনা যতটুকু, একজন নারীরও ততটুকুই আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা বংশগত নয়, অনেকটা আমরা বলি জিনগত সমস্যা। তো এমন কোনো পূর্ব লক্ষণ নাই যে হ্যাঁ তার হবে না, এটা মানে হঠাৎ করে বোঝার কোনো উপায় নেই যে আমার হতে পারে বা আমার পরিবারে রয়েছে বলেই যে আমার হবে, বিষয়টি তেমন নয়। একটু জানবো ম্যাম, আমরা কি কারণে নারীদের সোরিয়াসিস নিয়ে আলোচনা করছি, সোরিয়াসিস কেন পুরুষদের নিয়ে আলোচনা করছি না, বা নারীদের নিয়ে আলোচনা করাটা কি কারণে এতটা জরুরি? নারীদের নিয়ে কারণ একজন নারী তার বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম চেঞ্জের মধ্যে দিয়ে যায়। বাচ্চা, তারপরে বয়সন্ধিকাল, তখন একটা হরমোনাল চেঞ্জ, তারপরে সে রিপ্রোডাক্টিভ এজ বা তার যখন বিয়ে হয় তখন একটা সময় যায়, তারপরে আবার আরেকটা স্টেজে সে যায়। তো এখন মহিলাদের ক্ষেত্রে যেহেতু বাচ্চা কনসিভ করা বা বাচ্চার ব্রেস্টফিডিং করা বিভিন্ন ব্যাপার আছে, তো এই জন্য আমাদের নারীদের ক্ষেত্রে আমাদের একটু আলাদা যত্ন বা আলাদা লক্ষ্য, মানে দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম আর কি। এবং আমরা প্রায় দেখে থাকি যে নারীরা কোনো চর্মরোগে আক্রান্ত, বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে শরীরে কোনো চর্মরোগ হয়েছে সেগুলোকে একটু প্রকাশ্যে আনতে লজ্জা বোধ করেন, কিছুটা সামাজিক প্রেক্ষাপট থেকে কিংবা দৃষ্টিভঙ্গির জায়গা থেকে। এই কারণে হয়তো বা নারীদের সোরিয়াসিস নিয়ে আমরা আলোচনা করছি। এবং আলোচনার ক্ষেত্রে ম্যাম একটি বিষয় জানা জরুরি যে বোঝার উপায় কি করে বুঝবো আমরা সোরিয়াসিস হয়েছে? সাধারণত দেখা যাবে যে যেসব জায়গাতে ঘর্ষণ বেশি হয়, যেমন কনুইতে বা হাঁটুতে চামড়া উঠছে, হ্যাঁ, চামড়াগুলো দেখা যায় যে সাদা রসুনের কোয়ার মতো চামড়া উঠছে। কারো কারো ক্ষেত্রে চুলকানি থাকে, আবার নাও থাকতে পারে। সোরিয়াসিস যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু শরীরের যেসব জায়গাগুলোতে ঘর্ষণ বা ফ্রিকশন বেশি হয় সেই জায়গাগুলোতে বেশি হয়। হাঁটুতে বা হাতের যে কনুইয়ের এদিকে, মাথাতেও হতে পারে, নখেও হতে পারে। ঠিক আছে, আবার আরেক ধরনের সোরিয়াসিস আছে যেটাকে আমরা বলি ইনভার্স সোরিয়াসিস, মানে আমরা বললাম যে সব শরীরের বাইরের দিকে হচ্ছে, এটা হলো উল্টা। শরীরের ভাঁজগুলোতেও সোরিয়াসিস হতে পারে, যেটা অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা দাদের সাথে গুলিয়ে ফেলি যে হ্যাঁ মনে করছি যে এখানে ঘাম হয়, এখানে তো সাধারণত দাদই হয়, তো ওইটা দাদের ওষুধই খাচ্ছে। বা আমরাও অনেক সময় মনে করি যে পেশেন্ট দেখাতে চায় না যে হ্যাঁ ম্যাডাম আমার এখানে হয়েছে, দেখানো যাবে না,
তো যে এরকম গোল গোল, কারণ এটা হয়ও এরকম একই রকমই গোল নিয়ে আসবে বা একই রকমই চামড়া উঠছে, একই রকমই চুলকানি হচ্ছে, হয়তো সে অনেক দিন দাঁতের ওষুধ খাচ্ছে কিন্তু তার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কিন্তু আসলে দেখা যায় যে পরবর্তীতে সে আসলে সোরিয়াসিসে ভুগছে আর কি। তো তার মানে এটি অন্য কোনো ডিজিজের সাথে স্কিনের অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলে, এই কারণে সঠিক চিকিৎসা নিতে গেলেও অনেক সময় ডিলে হয়ে যায়। যদি সঠিক সময় চিকিৎসা না নিতে পারে একজন ব্যক্তি, কি ধরনের জটিলতা হতে পারে? জটিলতা, সোরিয়াসিস রোগ বেড়ে যাবে, এটা হয়তো কোনো একটা জায়গা থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে, হ্যাঁ, নখেও হতে পারে সোরিয়াসিস, অনেক সময় মাথাতেও হতে পারে, অনেক সময় দেখা যায় যে আমরা এটা খুশকির সাথে গুলিয়ে ফেলি, খুশকি হতো ছোট ছোট চামড়া উঠছে, কিন্তু সোরিয়াসিসের ক্ষেত্রে দেখা যায় যে চামড়াটা বড় বড় উঠছে, খানিকটা মাছের আঁশের মতো। হ্যাঁ, মাছের আঁশের মতো বা রসুনের কোয়ার মতো। হ্যাঁ, সোরিয়াসিস শুধু একাই নেই, এটাকে এখন সিস্টেমিক ডিজিজ বলা হয়। সোরিয়াসিসের সাথে আর্থ্রাইটিস মানে গিরায় ব্যথা নিয়েও আসতে পারে আর কি। আচ্ছা। এখন চিকিৎসা যদি না করা হয় বা যদি আমরা, আমাদের দেশে এখনো একটা ট্রেন্ড আছে যে আমরা কবিরাজি চিকিৎসা বা হোমিওপ্যাথ চেষ্টা করি, তখন দেখা যায় যে হিতে বিপরীত হয়, কমার পরিবর্তে রোগটা অনেক বেড়ে যায়। যখন অল্প থাকে তখন হয়তো আমরা কিছু ওষুধ লাগানো বা খাবার ওষুধে কন্ট্রোল করতে পারি, কিন্তু যখন অনেক বেড়ে যায় তখন দেখা যায় যে শুধু লাগানোর ওষুধে সম্ভব না, কোনো কোনো ক্ষেত্রে হাসপাতালে ভর্তি রেখেও আমাদের চিকিৎসা করা লাগতে পারে আর কি। বাহ, মানে এই জায়গাটাতে আসলে সচেতনতা বৃদ্ধি করাটা এই কারণে জরুরি, এই কারণে আমাদের এই আয়োজনগুলো, যাতে প্রত্যেকটি ব্যক্তি সচেতন হয় যে পরবর্তীতে কমপ্লিকেশন অনেক বেশি বেড়ে যাওয়ার চাইতে শুরু আর্লি স্টেজে যেন ট্রিটমেন্ট হয় প্রত্যেকটি ব্যক্তির। আমরা নারীদের সোরিয়াসিস নিয়ে তো আলোচনা করব। নারীরা তো আপনি শুরুতেই খুব চমৎকারভাবে বলছিলেন যে মানে তার জীবন পরিক্রমায় বিভিন্ন স্টেজ পার করতে হয় তাকে, টিন এজ, দেন একটা মিডল এজ, দেন ওল্ড এজ, এই যে বিভিন্ন পরিক্রমা থাকে। তো একটু টিনেজদের বিষয়টিতে যদি আসি, যে টিনেজ বয়সে যদি একটি মেয়ে সোরিয়াসিসে আক্রান্ত হয়ে থাকে, তার আসলে তাৎক্ষণিক চিকিৎসা নেওয়াটা কি কারণে জরুরি, এবং তখন চিকিৎসা পদ্ধতির ধরনটি কি ভিন্ন হয় নাকি, একটু এই বিষয়ে জানবো। টিনেজ বয়সে সবাই কেমন লাগছে দেখতে সেটা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকে, তো শুরুতেই অবশ্যই কোনো চর্মরোগ বিশেষজ্ঞের কাছে অবশ্যই আসতে হবে, কারণ অসুখটা যখন একটি লিমিটেড জায়গায় থাকে তখন আমরা লাগানোর ওষুধ দিয়েই মোটামুটি কন্ট্রোল করতে পারি, আর যখন বেশি হয়ে যায় তখন আমাকে অবশ্যই কোনো সিস্টেমিক মেডিসিন এগুলোতে যেতে হবে। আর যেটা জিনিস যে আমাদের ডক্টরদের ক্ষেত্রে যেটা প্রয়োজন, যে পেশেন্টকে কাউন্সেলিং করা, যাতে সে ডিপ্রেশনে চলে না যায়, কারণ এটা তো তার কোনো প্রাণঘাতী রোগ নয়। হ্যাঁ, এটা দেখতে খারাপ লাগছে তার, হয়তো তাকে বা তার ফ্যামিলিকে আমাদের ইনফ্লুয়েন্স করা লাগবে, তাকে সাহস দেওয়ার জন্য, সবার সামনে আসার জন্য, যেটা কোনো সমস্যা না। সে যদি একটু রেগুলার স্কিন কেয়ার করে, একটু যদি মেডিসিন নিয়মিত লাগায়, তার অসুখটা কন্ট্রোলে থাকবে, তাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং এই যে ওই টিনেজ মেয়েটি মানসিকভাবে কিন্তু কিছুটা পিছিয়ে যায়, কারণ তার হাতে ধরনের সমস্যা বা শরীরের বিভিন্ন এক্সপোজার এরিয়াগুলোতে দেখা যায় সাদা সাদা মাছের আঁশের মতো, বা আপনি যেমনটি বলছিলেন রসুনের কোয়ার মতো হয়ে আছে। এটি আসলে কি মেডিসিন লাগালে কি এটা অনেকখানি কমিয়ে আনা সম্ভব নিয়মিত? অবশ্যই সম্ভব। হ্যাঁ, আমাদের এখন বিভিন্ন রকম মেডিসিন আসছে, যেগুলো স্টেরয়েড ছাড়াও আরও বিভিন্ন আধুনিক মেডিসিন যেগুলো আমাদের দেশেও পাওয়া যাচ্ছে, এগুলো লাগালে অবশ্যই সম্ভব। এবং এই যে টিনেজ মেয়েগুলো একটা সার্টেন এজ পার করছে, ডিজিজ তো সে ক্যারি করছে, কিছুটা হয়তো বা নিয়ন্ত্রণে রাখছে, নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বিশেষ কি কোনো পরামর্শ থাকবে? একটাই, যে স্কিনের যত্ন নেওয়া, ময়শ্চারাইজার, মানে সোরিয়াসিসের চিকিৎসার প্রথম ধাপই হচ্ছে ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার বলতে আমরা অলিভ অয়েল বুঝি বা পেট্রোলিয়াম বুঝি, যেটা স্কিনকে একটু অয়েলি রাখবে। হ্যাঁ, এখন ময়শ্চারাইজারটা শীতকাল গরমকাল সব সময় ব্যবহার করতে হবে, না হলে দেখা যাবে যে চামড়া শুকনা থাকলে অসুখটা বেড়ে যাচ্ছে। আচ্ছা। আর স্টুডেন্টদের ক্ষেত্রে যেহেতু তারা লিখছে, তাদের কনুইতে বেশি ঘর্ষণ হচ্ছে, তো এই জায়গাগুলোতে বেশি করে, অন্য জায়গাতেও লাগাবে, এই জায়গাতে। আর দিনে 2 বার অ্যাটলিস্ট গোসলের পর আর রাতে ঘুমানোর আগে অবশ্যই পুরা শরীরে ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ময়শ্চারাইজার হচ্ছে তার এখানে মেডিসিনের মতো কাজ করবে। তারপরে আমরা ওই যেসব জায়গায় লেশন, সেখানে আমরা টপিক্যাল মেডিসিন ইউজ করবো আর কি।
হুম হুম হুম। একটু জানবো যে এই টিনেজ বয়সে যখন একটি বাচ্চার, আমরা বাচ্চাই বলতে পারি, যে ধরা পড়লো সোরিয়াসিস হয়েছে, এই বাচ্চার মারা বা অভিভাবকেরা অনেক বেশি শঙ্কিত থাকে যে পরবর্তীতে প্রেগনেন্ট হতে পারবে কিনা বাচ্চাটি, বা হলে কোনো জটিলতা ভোগ করবে কিনা। আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? প্রেগনেন্সির উপর বা ফার্টিলিটির উপর সোরিয়াসিসের কোনো হাত নেই। হ্যাঁ, দেখা যায় যে এক নর্মাল মানুষ যতটুকু ক্ষমতা রাখে একজন সোরিয়াসিস রোগী একই ক্ষমতা রাখে, কিন্তু গবেষণায় কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে যাদের সোরিয়াসিস তাদের প্রেগনেন্সি রেট কম। এটারও বিভিন্ন কারণ আছে, কারণ দেখা যায় যে সোরিয়াসিস যেমন যে কোনো জায়গায় হতে পারে, হয়তো তার থাইয়ে হয়েছে বা যৌন অঙ্গের আশেপাশে হয়েছে, সে তার হাজব্যান্ডের সাথে ইন্টিমেট হতে চাচ্ছে না বা সে এক্সপোজ হতে চাচ্ছে না, তার ডিসকমফোর্ট লাগে যেটার কারণে সে প্রেগনেন্সি নিচ্ছে না। আবার সে মনে করতে পারে আমার হয়েছে, আমার বাচ্চারও হবে, এজন্য সে নিচ্ছে না। আবার মনে করে যে আমি সোরিয়াসিস হয়েছে, আমি ওষুধ লাগাবো বা খাবো, আমার বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, অথবা এটাও ভয় পায় যে হ্যাঁ আমি প্রেগনেন্ট হব, আমার রোগটা যদি অনেক বেড়ে যায় তখন আমার কি হবে। এ ধরনের অনেক আনসার্টেনিটির জন্য দেখা যায় যে নর্মাল মহিলাদের চেয়ে সোরিয়াসিস যাদের, তাদের প্রেগনেন্সি রেটটা একটু কম। আচ্ছা, এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। তবে যদি নিয়ন্ত্রণে রাখতে পারে সেক্ষেত্রে হয়তো বা ইনফার্টিলিটি রেট, হ্যাঁ, ইনফার্টিলিটি রেটটা আসলে, এটা আসলে কাউন্সেলিং যেগুলো কারণ বললাম, এটা কোনোটাই আসলে সোরিয়াসিসের জন্য প্রেগনেন্সি রেট কম এটা না, এটা জাস্ট কাউন্সেলিং এর জন্য আর কি। আর সবচেয়ে আশীর্বাদের ব্যাপার হলো যে আমাদের প্রেগনেন্সির সময় ইমিউনোলজিক্যাল অনেক চেঞ্জ হয় বা হরমোনের অনেক চেঞ্জ হয়। তো দেখা যায় যে যাদের আগেই সোরিয়াসিস থাকে 60% মহিলা প্রেগনেন্সির সময় সোরিয়াসিসটা ইমপ্রুভ হয়ে যায় তার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইমিউনোলজিক্যাল চেঞ্জের জন্য দেখা যায় যে তার এটা আশীর্বাদ হয়ে আছে। হয়তো তার সোরিয়াসিস অনেক খারাপ অবস্থায় ছিল, কিন্তু প্রেগনেন্সিতে তার দেখা যায় যে এটা ভালো হয়ে আসছে 60%-এর। বাকি 20%-এর হয়তো যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু দুর্ভাগ্যজনক হয়তো বাকি 15-20%-এর হয়তো খারাপের দিকে যেতে পারে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে যদি একজন মা গর্ভাবস্থায় সোরিয়াসিসের আক্রান্ত যিনি আগে থেকে ছিলেন, তার রেটটি বাড়ে গেল, যেমন গায়ের বিভিন্ন জায়গাগুলোতে আরো অনেক বেশি ইনফেকশনের মাত্রাটি ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে তার অনাগত সন্তানটি কি সুরক্ষিত থাকতে পারেন? না, অনাগত সন্তানটি সুরক্ষিত থাকবে, কারণ এটা তার বাচ্চার মধ্যে ছড়াচ্ছে না, এটা চামড়ার মধ্যেই আছে তার। এখন কিছু হয়তো লো বার্থ ওয়েট বা প্রিম্যাচিউর মেমব্রেন রাপচার এরকম হতে পারে আর কি, কিন্তু এটা আমাদের মানে গাইনোকোলজিস্ট, ডার্মাটোলজিস্ট সবাই একসাথেই এই ক্ষেত্রে ওনার চিকিৎসা করতে হবে। কারণ প্রেগনেন্সিতে আমরা সব ধরনের ওষুধ, খাবার ওষুধ বা লাগানোর ওষুধ দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, কিছু স্পেসিফিক মেডিসিন আছে, সেগুলোই আমাদেরকে দিতে হবে। এমনকি কোনো মেডিসিন আছে যেটি ওই সময় সোরিয়াসিসকে নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি করবে না বা মাকে সুরক্ষিত রাখবে? এরকম আছে, সাইক্লোস্পোরিন যেমন একটি ড্রাগ, আবার কিছু নতুন বায়োলজিক্স এসেছে এখন, যেগুলো আমরা প্রেগনেন্সিতে ইউজ করতে পারি, আচ্ছা, যেগুলো বাচ্চার ক্ষতি করবে না। তাহলে এটি তো আমাদের জন্য চমকপ্রদ খবর, কিন্তু আমাদের দেশের আসলে মায়েরা কতটুকু সচেতন, বা যারা সোরিয়াসিসে ভুগছে দীর্ঘদিন ধরে, অনেক ক্ষেত্রে তারা দেখা যায় যে ডিজিজটি তার আছে, তার গায়ে যে সোরিয়াসিস আছে, তিনি এই ডিজিজটি সাফার করছেন, তিনি নিজেও জানেন না, কিন্তু গর্ভাবস্থায় গিয়ে বা জীবনে সার্টেন একটা টাইমে গিয়ে অন্য কোনো কমপ্লিকেশন অ্যারেজ করার পরে দেখা যায় তার সোরিয়াসিস ডায়াগনোসিস হচ্ছে। যেমনটি আপনি বলছিলেন যে সোরিয়াটিক আর্থ্রাইটিস নিয়েও অনেক ক্ষেত্রে প্রেজেন্টেশন হয়, শরীরে কোনো উপসর্গ নেই কিন্তু শরীরে বাত ব্যথা হয়েছে বা ব্যথার উপসর্গগুলো প্রকাশ পাচ্ছে। একটু জানবো যে বাচ্চা হবার পরে মায়েদের কি কমপ্লিকেশন বেড়ে যাওয়ার কোনো ঝুঁকি রয়েছে কিনা? যেমনটি বলছিলেন যে প্রেগনেন্সিতে 60% সোরিয়াসিসের ঝুঁকি কমে যায়। হ্যাঁ, এখন প্রেগনেন্সির পরে যখন পোস্টপার্টাম পিরিয়ড বা প্রসূতি পরবর্তী সময়, এ সময় সোরিয়াসিস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এ সময় অনেকগুলো হরমোন যেগুলো আমাদের প্রেগনেন্সির সময় সাপোর্ট দিত, এগুলো হঠাৎ করে কমে যায়, বা ইমিউনোলজিক্যাল যে চেঞ্জগুলো থাকে ওইগুলো হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। তো তখন দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে সোরিয়াসিস বেড়ে যেতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই হলো আমাদের পরামর্শ একটাই যে ত্বকের যত্ন নিতে হবে, ময়শ্চারাইজার বা লাগানোর ওষুধ এগুলো রেগুলার ইউজ করবে আর কি।
হুম, তার মানে নিজেকে সুরক্ষিত রাখার বিকল্প কিছু নেই, গর্ভাবস্থার আগে হোক কিংবা গর্ভাবস্থায় কিংবা গর্ভাবস্থার পরে। এমন কি কোনো খাবার রয়েছে? আমাদের সমাজে কিন্তু বিভিন্ন ধরনের মিথ রয়েছে যে এই ধরনের খাবারগুলো সোরিয়াসিসকে বাড়িয়ে দিতে পারে, অনেকে বিভিন্ন খাবার খাওয়া থেকে বিরত থাকে। আপনার পরামর্শ কি থাকবে? আমরা সাধারণত বলি যে রেড মিট খেতে মানা করি, আর কি খেতে মানা করি না, একটু কম পরিমাণে খাবে। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, মাছ, বিভিন্ন রকম মাছ, ডিম সব কিছুই খেতে পারবে, ওগুলোতে কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে রেড মিট যেগুলো, সেগুলো একটু পরিমাণে কম খাবে, আর তাছাড়া আর কোনো আলাদা কোনো খাবারের কোনো বাকি যে কোনো খাবার সে হরহামেশাই খেতে পারে, এটি কোনো ক্ষতির কারণ নয়। এবং আমরা যেহেতু সোরিয়াসিস নিয়ে কথা বলছি, এটি কোনো নিয়ন্ত্রণযোগ্য ব্যাধি কিন্তু নিরাময়যোগ্য নয়, সারা জীবন থেকে যাবে, কিন্তু নিয়ন্ত্রণের মাঝে রাখতে হবে। সেক্ষেত্রে ম্যাম, নিয়ন্ত্রণের মাঝে রাখার জন্য অ্যাজ এ হোল, আমরা শুধুমাত্র নারীদেরকে নিয়ে না থেকে যদি অ্যাজ এ হোল সব দর্শকদেরকে জানাতে চাই, জীবনযাপন পদ্ধতিতে কি ধরনের পরিবর্তন আনার পরামর্শ দেবেন? একটা হলো এখন সোরিয়াসিসকে বলে যে এটা সিস্টেমিক ডিজিজ। হ্যাঁ, তো সোরিয়াসিস বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে সোরিয়াসিস রোগীর ডায়াবেটিস বা হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা নর্মাল মানুষের চেয়ে বেশি। তো সেক্ষেত্রে আমরা শুরু থেকেই জীবনযাপন এগুলো তাদের নিয়ন্ত্রণের মাধ্যমে রাখতে বলি। হ্যাঁ, যদি ওজন বেশি থাকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে, কারণ বাড়তি ওজন হলে শরীরের বিভিন্ন জায়গায় ঘর্ষণের পরিমাণ বেড়ে যায়, এ কারণে সোরিয়াসিসও বাড়তে পারে। বা বাড়তি ওজনের জন্য শরীরে কিছু ইনফ্ল্যামেটরি মেডিয়েটর বেড়ে যায়, যেগুলো সোরিয়াসিসকে বাড়িয়ে দিতে পারে। তো এজন্য ওজন নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিস, প্রেশার যে কোনো কিছুই হতে পারে, তো ডায়াবেটিস প্রেশার যাতে না হয় সেজন্য যেরকম আমরা লাইফস্টাইল মেনটেন করতে বলি, রেগুলার ব্যায়াম করবে, হাঁটবে, ওজন নিয়ন্ত্রণ করবে, এখানেও ঠিক একই রকমই আমরা অ্যাডভাইস করব, উপদেশ দিব যে নিয়মিত ব্যায়াম করবে, নিয়মিত শাকসবজি বা মাছ এই খাবারগুলো বেশি খাবে, যেগুলোতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি, বাদাম জাতীয় খাবার খাবে, আর হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করবে। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আপনি খুবই চমৎকার কিছু তথ্য দিলেন, অনেক তথ্য জানলাম। প্রত্যেকটা নারী হয়তো বা উপকৃত হয়েছে আপনার তথ্যের দ্বারা। আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, শরীরে কোনো চর্মরোগ হলে সেটি নিয়ে অবহেলা নয় কিংবা হীনমন্যতা নয়। আসুন আমরা সোরিয়াসিসকে আইডেন্টিফাই করি, এবং যেহেতু দীর্ঘমেয়াদী একটি প্রদাহজনিত এটি জটিলতা, তাই কি করে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায় বিষয়গুলো নিয়ে একটু সচেতন হই, লাইফস্টাইলে মডিফিকেশন আনি, পরিবর্তন আনি খাদ্যাভ্যাসে, এবং নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করি। অন্যথায় সোরিয়াসিস হতে পারে আপনার জীবনে অন্যতম একটি ক্ষতির কারণ, এবং এটি পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেক তীব্র। তাই প্রত্যেকটি ব্যক্তির সচেতনতার কোনো বিকল্প কিছু নেই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।